আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। গাজায় জায়নবাদী ইসরায়েলের নৃশংস গণহত্যার বিরুদ্ধে পশ্চিমা বিশ্বের জনগণ যতটা সরব ও প্রতিবাদী হয়েছে, আরব বিশ্বে তার ছিটে ফোটাও দেখা যাচ্ছে না। আরব জনগণকে রাজপথে দেখা যাচ্ছে না, আরব সরকারগুলোকেও জোরালো কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না। বিশ্লেষকরা বলছেন, আরবদের মধ্যে একসময় সামগ্রিক আরব ও মুসলিম পরিচয়ের যে গুরুত্ব ছিল, সেই গুরুত্ব এখন আর নেই। সেই জায়গা নিয়ে নিয়েছে তাদের জাতীয়তাবাদ ও সংকীর্ণ গোষ্ঠীগত পরিচয়। এছাড়া অর্থনৈতিক অর্জনের বিষয়টি তাদেরকে এমনভাবে গ্রাস করেছে যে স্বাচ্ছন্দ্য ও ব্যবসা হারানোর ভয়ে মানবিক দৃষ্টিকোণ থেকে মানবাধিকারের কথা পর্যন্ত তারা বলতে পারছে না। মূলত অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে পরনির্ভরশীলতার কারণে আরব সরকারগুলো মেরুদণ্ডহীন হয়ে পড়েছে। আর সেই কারণেই ফিলিস্তিনিদের দুর্দশার ব্যাপারে তাদের কোনো ভূমিকা দেখা যাচ্ছে না। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। এটা রীতিমতো বিস্ময়কর যে আরব দেশগুলোর সরকার ও জনগণ গাজার সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে সেভাবে জোরালো কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না। পর্যবেক্ষকরা এখনও প্রত্যাশা করছেন আরব সরকারগুলো এবং আরব জনতা আরও কার্যকর পদক্ষেপ নেবে। কিন্তু ফিলিস্তিনি জনগণের উপর যে গণহত্যা চলছে সে ব্যাপারে এখন পর্যন্ত তারা অনেকটাই উদাসীন। শুধু গাজার ফিলিস্তিনিরাই গণহত্যার শিকার হচ্ছে তা নয়, বরং পশ্চিম তীরের ফিলিস্তিনিদের উপরও নির্যাতন চলছে। অথচ আরব দেশগুলোর রাজপথগুলো অনেকটাই শান্ত। সেই তুলনায় বহু অনারব এমনকি অমুসলিম দেশের রাজপথগুলোও ফিলিস্তিনিদের পক্ষে প্রচণ্ড বিক্ষোভে উত্তাল হয়ে আছে। আরবদের এই স্থবিরতার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। সবচেয়ে প্রধান গুরুত্বপূর্ণ কারণ হল আরব জনগণের পরিচয়ের মধ্যে একটা পরিবর্তন এসেছে। বহুদিন ধরে আরব জনগণ তাদের চারটি সম্পূরক কিন্তু পরস্পর বিপরীত রাজনৈতিক পরিচয়ে পরিচিত হয়েছে। এর মধ্যে সংকীর্ণ থেকে নিয়ে সার্বজনীন সব পরিচয় রয়েছে। প্রথমটি হল বালাদিয়া বা স্থানীয় গোষ্ঠীগত পরিচয়, দ্বিতীয় হল ওয়াতানিয়া বা জাতীয় পরিচয়, এরপর রয়েছে কাউমিয়া বা ব্যাপক মাত্রায় জাতিগত ও প্যান আরব পরিচয়, সবশেষে রয়েছে দিনিয়া বা ধর্মীয় ও ইসলামিক পরিচয়। এই পরিচয়গুলোর প্রাসঙ্গিকতা যদিও মাঝে মাঝে বদলে যায়, কিন্তু সব আরব সমাজের জন্যই এই পরিচয়গুলো প্রযোজ্য। রাজনৈতিকভাবে সবচেয়ে প্রভাব হল প্যান আরব ও ইসলামী পরিচয়ের। অধিকাংশ আরব তাদের আরব ও ইসলামিক ইস্যুগুলো নিয়ে আগ্রহী। ফিলিস্তিন ইস্যুটি একই সাথে আরব ও ইসলামী ইস্যু, সেই হিসেবে তাদের পরিচয় সমীকরণের একেবারে কেন্দ্রে রয়েছে এই ইস্যুটি। 2011 সালে আরবদের উত্থান ও আরব বসন্তের পর এসব পরিচয়ের ধরন, ধারণ ও প্রাসঙ্গিকতার অনেক কিছুই বদলে গেছে। প্যান আরব ও ইসলামিক পরিচয় দুটির গুরুত্ব অনেকটাই কমে গেছে এই সময়ে। অন্যদিকে আগের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে জাতীয় আর গোষ্ঠী পরিচয়। উদাহরণ হিসেবে বলা যায়, উপসাগরীয় রাষ্ট্রগুলোর সরকার যেন তাদের জাতি গঠনের বকেয়া কাজগুলো পূর্ণ করার জন্য তৎপর হয়ে উঠেছে। একইভাবে ইরাক রাষ্ট্রের মধ্যে ইদানিংকালে একটা রাজনৈতিক বিভাজন বেশ স্পষ্ট হয়ে উঠেছে। জাতীয় পরিচয় এবং গোষ্ঠীগত পরিচয়ের সমর্থকদের মধ্যে এই বিভাজনটা ক্রমেই জোরালো হচ্ছে। রাজনৈতিক মহলের একটা অংশ ইরাকের স্বতন্ত্র জাতীয় পরিচয়কে বেশি গুরুত্বপূর্ণ মনে করে, আবার আরেকটি গোষ্ঠী নিজেদের শিয়া পরিচয়কে বেশি গুরুত্বপূর্ণ মনে করছে। এই পরিচয়টিকে প্রাধান্য দেওয়ার মাধ্যমে তারা দেশের সুন্নি গোষ্ঠীকে এক ধরনের বিচ্ছিন্নতার দিকে ঠেলে দিচ্ছে। এই পরিবর্তন ধারাবাহিকভাবে চলছে বলেই আরব জনগণ এক পর্যায়ে এসে বৃহত্তর আরব ও ইসলামী ইস্যুগুলোকে গুরুত্ব দেওয়ার কথা ভুলতে শুরু করেছে। এর মধ্যে ফিলিস্তিনি ইস্যুটিও অন্যতম। সে কারণে ফিলিস্তিনি জনগণের দুর্দশার ব্যাপারে আরব জনগণের মধ্যে এক ধরনের উদাসীনতা দেখা যাচ্ছে। তাদের যুক্তি সহজ, অন্য আরব বা মুসলিমদের বোঝা তারা আর নিজেদের ঘাড়ে নিতে চায় না। অন্তত পরিস্থিতি এখন যেখানে এসে দাঁড়িয়েছে তাতে বৃহত্তর আরব জনগোষ্ঠীর মধ্যে অর্থপূর্ণ কোনো সংহতি আসলে আর অবশিষ্ট নেই।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আরবদের যেসব সংগঠিত জনমুখী প্রতিষ্ঠান রয়েছে সেগুলো দমন করা হচ্ছে। আরব বিপ্লব ও আরব বসন্তের সময় সবচেয়ে কার্যকর আন্দোলন ও সামাজিক রাজনৈতিক শক্তি ছিল ইসলামী সংগঠনগুলো। আরব বিশ্বের সবচেয়ে বড় সংগঠিত ও ইসলাম কেন্দ্রিক নাগরিক ও সামাজিক প্রতিষ্ঠান ছিল মুসলিম ব্রাদারহুড। আরব বিপ্লব ও পুরো অঞ্চলে গণতান্ত্রিক পরিবর্তনের পথে অন্যতম প্রধান শক্তি ছিল তারা। অবাধ গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে বেশ কিছু আরব রাষ্ট্রে তারা ক্ষমতায় এসেছিল। মুসলিম ব্রাদারহুড তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে সহিংসতার বিরুদ্ধে দাঁড়িয়েছে, কিন্তু এরপরও 2014 সালে মিশর সরকার এবং আরও কিছু আরব রাষ্ট্র তাদেরকে এবং হামাসকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে। তারই ধারাবাহিকতায় আজ আরব বিশ্বে শক্তিশালী আর কোনো সামাজিক সংগঠন নেই যারা আরব মুসলিম জনগণের বিরুদ্ধে ইসরায়েলি বর্বরতার সমালোচনায় তীব্র আন্দোলন গড়ে তুলতে পারবে। এটাও মোটামুটি স্পষ্ট হয়ে গেছে, ইসরায়েলি গণহত্যা অভিযানের বিরুদ্ধে যে কোনো আরব দেশে প্রতিরোধ আন্দোলনের চেষ্টা হলে ওই দেশের সরকার তাদেরকে কঠোর শাস্তি দেবে। আরব সরকারগুলো যে কোনো সামাজিক দাবিকে গুড়িয়ে দেওয়ার জন্য মোটামুটি বদ্ধপরিকর। দেশের বাইরের কোনো ইস্যু নিয়ে আরব রাজপথগুলো সরব হলে তাদের দমনের সক্ষমতা আরব সরকারগুলোর ভালো মতোই আছে। এছাড়া অনেক আরব রাষ্ট্র আছে যারা ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের দুর্দশা দেখে আসলে খুশি হয়েছে। বহু আরবদের প্রথম ও প্রধান অগ্রাধিকার এখন তাদের অর্থনৈতিক সমৃদ্ধি। তারা কোনোভাবেই তাদের স্বাচ্ছন্দ্য আর সম্পদ অর্জনের জায়গা থেকে বের হতে চায় না। তারা চায় না জায়নবাদী শক্তি আর তাদের সমর্থকদের হাতে তাদের ব্যবসার কোনো ক্ষতি হোক। আরব অভিজাত শ্রেণীর অধিকাংশই পশ্চিমা দেশগুলোর সাথে ব্যবসা করে। আরব অভিজাত শ্রেণী তাদের ব্যবসার জন্য আন্তর্জাতিক ব্যবসায়িক বলয়ের উপর অনেকটাই নির্ভরশীল। এই আন্তর্জাতিক ব্যবসায়িক বলয়ে আবার আধিপত্য করছে পশ্চিমা বিভিন্ন চক্র। আরবদের তাই এমন কিছু করার আগ্রহ নেই যেটা তাদের ব্যবসা বা স্বাচ্ছন্দ্যকে ব্যাহত করবে। সে কারণে একমাত্র যে কাজটি তারা করছে সেটা হলো ফিলিস্তিনিদেরকে মানবিক সহায়তা পাঠানো। সেগুলো যে আদৌ ফিলিস্তিনিদের কাছে পৌঁছাচ্ছে না তা নিয়েও তাদের কোনো মাথা ব্যথা নেই। আরেকটি বিষয় হলো আরব সরকারগুলোর উপর পশ্চিমা রাষ্ট্রগুলোর দিক থেকে হুমকি আছে। ইসরায়েলের সমর্থক বৈশ্বিক শক্তিগুলো ফিলিস্তিনিদের সমর্থক সরকার ও বিভিন্ন পক্ষকে সবসময় হুমকি দিয়ে আসছে। জায়নবাদী সরকারের যারা সমর্থক তারা সারা বিশ্বে ফিলিস্তিনিদের সমর্থকদেরকে হয়রানি করছে। ইসরায়েলের বিরুদ্ধে কোনো অবস্থান যাতে তারা না নিতে পারে সেজন্য তাদেরকে বাধা দিচ্ছে। অন্যভাবে বলা যায়, পশ্চিমাদের উপর এই নির্ভরতার কারণেই কোনো আরব সরকারই ইসরায়েল আর তাদের সমর্থকদের বিরুদ্ধে গলা উঁচু করে কিছু বলতে পারছে না। আরব অভিজাত ব্যবসায়ী শ্রেণীর যে মনোভাব, সেই একই মনোভাব থেকে আরব সরকারগুলো গাজার সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে এমন ধরনের নীতি নিয়েছে যাতে এজন্য তাদেরকে কোনো মূল্য দিতে না হয়। ফিলিস্তিনিদেরকে যদিও তারা মানবিক সহায়তা পাঠাচ্ছে, কিন্তু ইসরায়েল সরকারের বিরুদ্ধে যাতে কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া না হয় সে ব্যাপারেও তারা সমানভাবে সতর্ক আছে। সব মিলিয়ে দেখা যাচ্ছে আরব সরকার আর জনগণ জায়নবাদী ইসরায়েল আর তাদের সমর্থকদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে আগ্রহী নয়। সামাজিকভাবে তারা খুবই দুর্বল, তারা অর্থনৈতিকভাবে নড়েবড়ে এবং রাজনৈতিকভাবে পরনির্ভরশীল। এই সামগ্রিক দুর্বলতা তাদেরকে ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নিতে দিচ্ছে না। তবে বিশ্লেষকরা বলছেন এই নীরবতা হয়তো দীর্ঘস্থায়ী হবে না। ভেতরে ভেতরে দীর্ঘদিন ধরে যে বাষ্প পুঞ্জীভূত হচ্ছে সেটা একদিন প্রচণ্ড শক্তি নিয়ে বিস্ফোরিত হবেই। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।